তো গতদিন যে ম্যাটটা দেখছিলাম, তো মানে গত যে দুটো ভিডিও করছি ওই দুটা ম্যাটটা ছিল ট্রেজারি স্টক নিয়ে, একটা হলো প্রিফারেন্স শেয়ার নিয়ে বা প্রিফারেন্স স্টক নিয়ে। তো এখন যেটা দেখবো সেটা হলো কমন স্টক। তো কমন স্টকের অঙ্কগুলো বেশিরভাগ সি পার্টে আসে। কমন স্টকের অঙ্কগুলো এগুলো একটু কঠিন হয়, এগুলো সি পার্টের জন্য সব থেকে বেস্ট, মানে একটু জাবেদা একটু বড় হয়। তো এটা 2018 সালে আসছিল, নাম্বার 10, পেজ নাম্বার 244, 17 নম্বর প্রবলেম। তো আমরা অঙ্কটা শুরুতে যদি পড়া শুরু করি, অঙ্কতে কী বলছে সেটা আমরা দেখি আগে। শুরুতে বলেছে দ্য স্টক হোল্ডার ইকুইটি অ্যাকাউন্টস অফ দ্য শেয়াপ কর্পোরেশন অন January 1, 2017 ওয়ার অ্যাজ ফলোস। তাদের স্টক হোল্ডারের যে এটা জানুয়ারি 1, 2017 সালের নিচে দেওয়া রয়েছে। আর কমন স্টকে সবসময় এরকম একটা ঘর দেওয়া থাকে। হ্যাঁ, এই ঘরটা দেখেই আর আমার লেখা আছে এই যে কমন স্টক। তো বলেছে কমন স্টক 20 টাকা পার ভ্যালু 60,000 শেয়ার তারা ইস্যু করেছে 12 লাখ টাকায়। তো একটা শেয়ারের দাম হলো আমাদের ফেস ভ্যালু হলো 20 টাকা, আর টোটাল মূল্য হলো 60,000 টাকা। ঠিক আছে। তো এখানে 20 টাকা করে 60,000 শেয়ারের কথা বলছে। আর একটা জিনিস যেটা বলি, একটা ফ্যামিলি কথা, আমার ভাই যে আর কি খুবই বিরক্ত করে, তো ওগুলো স্কিপ করে আমরা অঙ্ক ফিরে যাই। তো এখানে 20 টাকা করে পার ভ্যালু 60,000 শেয়ার তারা ইস্যু করছে, টোটাল 12 লাখ টাকা। ওকে, এই যে পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার ভ্যালু, এটা আমাদের মেন কথা কি, এই যতটুকু রয়েছে না এই যে ঘরের ভিতরে, এটা আমাদের ব্যালেন্স শিট, পার্শিয়াল ব্যালেন্স শিট, মানে স্টকের ব্যালেন্স শিট এখানে দেওয়া রয়েছে, রিটার্ন আর্নিং ব্যালেন্স শিট। এটা এই যে জানুয়ারি 1, 2017, তার মানে জানুয়ারি 1 বলতে যা, আর ডিসেম্বর 31, 2016 বলতেও তা, মানে 2016 সালের ব্যালেন্স শিটের আমাদের এই ঘরটা এরকম ছিল। সেখানে কমন স্টক ছিল আমাদের 12 লাখ টাকা। আর ওই যে আমরা যে অঙ্ক করি না যে লাভ হলে যে পেইড আপ ক্যাপিটাল ইন দ্য এক্সেস অফ পার ভ্যালু, সেটা 2 লাখ টাকা আছে ওকে লাভে এখনও। ঠিক আছে। তো আর রিটার্ন আর্নিং রয়েছে 6 লাখ টাকা, মানে ওকে প্রফিট যেটা বলে। ঠিক আছে, 6 লাখ টাকা। তো এটা ছিল আমাদের মেন ফলো। তারপর আমাদের যেটা বলেছে করতে সেটা আমরা যাই। এই যে ডিউরিং দ্য ইয়ার দ্য ফলো ট্রানজাকশন অ্যাকোয়ার্ড, ফেব্রুয়ারি 1 তারিখে জাবেদা মানে এন্ট্রিটা বলছে যে ডিক্লেয়ার এ টাকা এক ক্যাশ ডিভিডেন্ড পার শেয়ার টু স্টক হোল্ডার্স অফ রেকর্ড অন February 15, পেয়েবল মার্চ অন। তো এখানে আমাদের দুইটা জাবেদা লাগবে। এই যে রেকর্ডের কোনো আমাদের জাবেদার আমাদের দরকার নাই। এই যে রেকর্ড করেছে 15 তারিখে, এটা আমাদের দরকার না। আমাদের দরকার হলো ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে এই যে 1 তারিখে। ঠিক আছে। আর এই যে পেয়েবল মানে দিয়ে দিয়েছে 1 তারিখে, মার্চের 1 তারিখে, মানে 1 মাস পরে দিয়ে দিয়েছে। তো এই দুটো মনে রাখতে হবে। ঠিক আছে। তো আমরা কি একটা করে জাবেদা দেখে একটা করে মানে ম্যাথ মানে করি, মানে এন্ট্রি দেখে একটা করে জাবেদা করি, তাহলে বুঝতে ভালো হবে। তো এই এন্ট্রিটা যদি আমরা জাবেদা যাই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, তো এখান থেকে যদি আমরা জাবেদা যাই তাহলে আমরা কি পাবো, জাবেদাটা দেখি। তো এখান থেকে আমরা যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করি তখন আমাদের রিটার্ন আর্নিং বলে একটা কথা আছে। ঠিক আছে, রিটার্ন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল, মানে আমি যেটা বলি একটুখানি বোঝানোর ট্রাই করি। এখানে 1 টাকা করে প্রতিটা শেয়ার, মানে আমাদের যে 60,000 শেয়ার ছিল, এই যে 60,000 যে শেয়ারটা ছিল, এই শেয়ার প্রতি আমাদের 1 টাকা করে ডিভিডেন্ড দিবে। তো 60,000 60,000 টাকা, 1 টাকা করে যদি হিসাব করি, তো আমি ডিভিডেন্ড কথাটা একটু বলি। ডিভিডেন্ডটা কি? ডিভিডেন্ড হলো এক ধরনের প্রফিট। ঠিক আছে, মানে প্রফিট বলতে আমার শেয়ারে এখন প্রফিট হয়েছে, তো আমি সবাইকে সেটা ডিক্লেয়ার করে দেবো, মানে সবাইকে দিয়ে দেবো। আমার যে 60,000 যে আমাদের 60,000 জন আমাদের যে লোকটা আছে, হ্যাঁ, এই 60,000-দের ভিতরে আমরা ভাগ করে দিব। এটা আমাদের মেন কথা। যে এখানে যে 60,000 আমাদের যে টোটাল শেয়ার না, এটার ভিতরে আমি 1 টাকা এখন আমার ডিভিডেন্ড সবাই 60,000 জনকে আমি দিয়ে দেবো। ধরো 60,000 জন আছে ওখানে, ঠিক আছে, শেয়ারে, তো ওখানে আমি 1 টাকা করে প্রফিট দিয়ে দেবো। এটা আমাদের মেন কনসেপ্ট, ডিক্লেয়ার করতেছে। ঠিক আছে। তো রিটার্ন আর্নিং, যেহেতু আমরা এই যে আমাদের যেটা একটুখানি বলি, কিছু কিছু জাবেদা আছে, যে জাবেদাগুলো আমাদের আসা সত্ত্বেও, যেহেতু আমাদের ডিভিডেন্ড ডিক্লেয়ার করে দিচ্ছি, আর রিটার্ন আর্নিং এই যে ডেবিট হওয়ার কারণ, মানে রিটার্ন আর্নিং ডেবিট মানে কমে যাওয়া, রিটার্ন আর্নিং কিন্তু কমে যাচ্ছে।
লেস হয়ে যাচ্ছে, ঠিক আছে। ডেবিট হওয়া মানে লেস। রিটার্ন আর্নিং সবসময় ক্রেডিটে থাকে, মানে এটা প্রফিট সবসময় ক্রেডিটেই থাকে। সো এখানে ডেবিট যখন হচ্ছে তার মানে রিটার্ন আর্নিং কমে যাচ্ছে, মানে আমাদের যে ডিভিডেন্ডটা দিব এটা কিন্তু আমাদের মেন প্রফিট থেকেই দিব। আমাদের যে 6 লাখ টাকা যে প্রফিট আছে না, এই 6 লাখ টাকা যে প্রফিট, এই প্রফিটটাকে তো আমরা ডিভিডেন্ড দেবো, তাই না? আমরা তো আর মানে কারোর গাড়ির টাকা তো মানে নিজের টাকাতে নিয়ে যাওয়ার ওখানে দিব না। আমাদের যে কোম্পানির যে প্রফিটটা আছে সেখান থেকে তো আমরা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো, তাই না? লোকজনকে দিব, আমাদের যারা শেয়ার হোল্ডাররা আছে তাকে দিব। তো এখানে আমরা 1 টাকা করে আমরা ডিভিডেন্ড দিচ্ছি সবাইকে। তো আমাদের 60,000 শেয়ারের কারণে আমাদের 60,000 এখানে আসছে, তার সাথে 1 টাকা করে শেয়ার প্রতি আমরা ডিভিডেন্ড দেবো, ঠিক আছে। তো এই যে রিটার্ন আর্নিংটা কমে যাওয়ার কারণে সেটা ডেবিট হয়েছে 1 টাকা। 60,000-এর প্রতি 1 টাকা করে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে, 1 টাকা করে সবাইকে দিবে। তো সেই 1 টাকা আমাদের 60,000 শেয়ারের জন্য গুণ করে আমাদের যে 60,000 টাকা আছে সেটা ডেবিট। অ্যান্ড ডিভিডেন্ড পেয়েবল, এখন ডিভিডেন্ড পেয়েবলটা কেন লিখলাম? পেয়েবল লেখার কারণ কি, আমরা এখন তো ডিভিডেন্ড দেইনি, আমরা মাত্র ডিক্লেয়ার করছি, ঠিক আছে। আমরা এখন কাউকে দেইনি। ডিক্লেয়ার এক জিনিস, আর এই যে পেয়েবল এক জিনিস। মানে পেয়েবল বলতে আমরা দিয়ে দেবো তখন, ঠিক আছে, বা দিয়ে দিয়েছে এরকম কিছু, বা পেইড করেছে এক কথায় এটা। তো আমরা কিন্তু এখনও ডিভিডেন্ডটা দেইনি, হ্যাঁ, মানে আমরা ডিক্লেয়ার করছি যে হ্যাঁ আমরা 1 টাকা করে দিব। তো এই দিব বলে এই যে পেয়াবল কেন আমরা করলাম, এখানে পেয়াবল মানে আমরা সেই টাকাটা তারা আমাদের কাছে এখনও পাবে, আমাদের যে শেয়ার হোল্ডাররা আছে তারা আমাদের কাছে টাকাটা পাবে, এই জন্য ডিভিডেন্ড পেয়াবল, এই যে ক্রেডিট, ঠিক আছে। তো এই যে ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে জাবেদাটা হবে রিটার্ন আর্নিং ডেবিট, আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, এটা একদম ফিক্স জাবেদা। যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে, কথাটা মনে রাখতে হবে। তো ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবে এই জাবেদাটা ফিক্সড, এটা সবার মনে রাখতে হবে। জাবেদাটা হলো রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এটা হবে তখনই যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে। ডিভিডেন্ড পেইড করার সময় জাবেদা আলাদা, এটা ডিভিডেন্ড যখন ডিক্লেয়ার করবে, হ্যাঁ আমরা ডিভিডেন্ড দিব, আমরা এখনও দেইনি, এইটা মাথায় রাখতে হবে। ডিভিডেন্ড ডিক্লেয়ার এক জিনিস, ডিভিডেন্ড পেইড এক জিনিস। তো যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে তখন এই জাবেদাটা একদম ফিক্সড জাবেদা, রিটার্ন আর্নিং ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। টাকা যখন যেটা বলবে সেটাই। এখানে যদি 1 টাকা করে বলছে তো আমরা 1 টাকা শেয়ার প্রতি দিয়ে দিয়েছি। তো এই যে আমাদের যেটা এই যে মার্চের 1 তারিখে যে পেয়েবলটা করছে সেটা এখানে আবার পরের লাইন লিখে দিয়েছে। যদি এটা নাও দিত তো আমাদের কিন্তু এই মার্চের 1 তারিখে এটা পেয়েবল করতে হতো। তো যেহেতু এখানে আবার বলে দিয়েছে যে মার্চের 1 তারিখ, এই যে এখানে তারিখ, এটা মার্চের 1 তারিখ, পেইড ডিভিডেন্ড ডিক্লেয়ার ইন ফেব্রুয়ারিতে যে ডিভিডেন্ডটা, এই যে ফেব্রুয়ারি 1 তারিখে যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করছিল সেটা এখন পেইড করে দিয়েছে, বা এখানে তারা বলেও দিল লাস্টের শেষে। তো এখানে আবার ওরা হাইলাইট করছে, ভালো হচ্ছে। তো পেইড করে দিয়েছে তারা ডিভিডেন্ডটা। তো পেইড করা ডিভিডেন্ড যেটা আমাদের আগে যে ডিভিডেন্ডটা আমরা ক্রেডিট ছিল, এই যে ডিভিডেন্ড পেবল যেটা ক্রেডিট ছিল, যেহেতু সেটা আমাদের পেইড করে দিচ্ছি তখন এটা হয়ে যাবে ডেবিট। ডিভিডেন্ড পেবল হয়ে যাবে ডেবিট, আর ক্যাশ টাকা আমাদের চলে যাচ্ছে, এই কারণে আমাদের ক্যাশটা হয়ে যাবে ক্রেডিট। আশা করি বুঝতে পারছো কনসেপ্টটা কোথায়। তো ডিভিডেন্ড পেইড করাও যাবে দ্বারাও কিন্তু সেম, ডিভিডেন্ড পেয়েবল হয়ে যায় ডেবিট, আর ক্যাশ টাকা আমাদের চলে যাওয়ার কারণে ক্যাশ টাকা আমাদের ক্রেডিট হয়ে যায়। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড জিনিসটা। এই যে এখানে আমি দুইটা জিনিস আরেক জায়গায় একটুখানি ভালোভাবে যদি আমরা রিয়েলাইজ করি, একটুখানি বোঝার ট্রাই করি, সেখানে কী বোঝাচ্ছে, আমরা যখন ডিভিডেন্ড ডিক্লেয়ার করি আমরা কিন্তু কাউকে টাকা দিই না, আমরা বলি যে হ্যাঁ আমরা ডিভিডেন্ড দিব সবাইকে। সো এখানে কিন্তু টাকা আমাদের যাচ্ছে না, এই জন্য আমরা তখন ক্যাশ টাকা বলে আমরা কোনো কিছু এখানে এন্টে আনি না। কিন্তু যখন ডিভিডেন্ড দিয়ে দেবো আমাদের সবাইকে আমরা 1 টাকা করে দিয়ে দিচ্ছি, 60,000 জনকে 60,000 টাকা আমরা দিয়ে দিছি। তো তখন কিন্তু আমাদের ক্যাশ টাকা অবভিয়াসলি আমাদের রিটার্ন আর্নিং থেকে কমে গেছে। সো ওই জন্য আমাদের ক্যাশ টাকা ক্রেডিট করে দিতে হয় যে আমাদের ক্যাশ টাকা কমে গেছে, ঠিক আছে। আর এমন কিছু জাবেদা আছে যেগুলো ডেবিট হওয়ার মানে আমাদের এই যে যেরকম অ্যাকাউন্ট পেয়েবলের যে জাবেদাটা, হ্যাঁ অ্যাকাউন্ট পেয়েবলের জাবেদার কনসেপ্টটা এখানে সেম। অ্যাকাউন্ট পেয়েবল যখন আমাদের আসে তখন আমরা অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট করি, আর যখন চলে যায় তখন আমরা ডেবিট করি, ঠিক আছে। সেম এটাও আমাদের ডিক্লেয়ার, এই যে ডিভিডেন্ড পেয়েবল যখন আসতেছে, তো ডিভিডেন্ড পেয়েবল যেটা, ডিভিডেন্ড পেয়েবলের মানে আগে যেটা থাকে নিচে সেটা আমাদের ডেবিট করে দিতে হয়, ঠিক আছে। রিটার্ন আর্নিং ডেবিট হবে আমাদের, যখন ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করবো রিটার্ন আর্নিং ডেবিট হবে, আর ডিভিডেন্ড পেয়েবলটা হয়ে যাবে ক্রেডিট। আমার একটু কথাগুলো হয়তো কেটে কেটে যাচ্ছে, আমার একটু আওয়াজ আসতেছে, ফ্যামিলি নয়, এই জন্য একটু অনেক সময় ক্যামেরা অফ করে দিই, হয় মাঝে মাঝে ওগুলো আমরা স্কিপ করি, আমরা আমাদের ম্যাথগুলো ফোকাস করি বেশি বেশি। তো আমি লাস্টবার বোঝাচ্ছি এটা, আর বোঝাবো না এটা। আমাদের যখন ডিভিডেন্ড আমরা ডিক্লেয়ার করি তখন আমাদের এটা ফিক্স জাবেদা, যখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করবো না কেন আমাদের এই জাবেদাটা লিখতে হবে, সেটা হলো রিটার্ন আর্নিং ডেবিট হবে, ডিভিডেন্ড পেয়েবল হবে ক্রেডিট, ঠিক আছে। এবার যখন আমরা ডিভিডেন্ডটা পেইড করে দিব আমাদের তারিখ অনুযায়ী দেখতে হবে যে কত তারিখে ডিভিডেন্ডটা পেইড করছে, আর যদি না করে তাহলে কোনো জাবেদা তো আসার দরকার না। তো পেইড যখন পেইড করবে তখন জাবেদার হবে ডিভিডেন্ড যে পেয়েবলটা আমরা এই যে মাত্র যেটা আমরা ক্রেডিট করলাম
মানে ডিক্লেয়ার করার সময় সেটা তখন পেইড হয়ে যাবে, মানে এই ডেবিট হয়ে যাবে। ডিভিডেন্ড যখন পেইড দিব তখন আমাদের ডিভিডেন্ড পেয়েবলটা হয়ে যাবে ডেবিট, আর ক্যাশ টাকা চলে যাওয়ার কারণে হয়ে যাবে আমাদের ক্রেডিট হয়ে যাবে 60,000 টাকা সেম, মানে ওই টাকাটা আমরা পেমেন্ট করে দিচ্ছি। আর টু রেকর্ডটা তো একটু বোঝা যাচ্ছে যে এখানে টু রেকর্ড ডিক্লেয়ার ফর ক্যাশ ডিভিডেন্ড, আর এখানে লিখেছে টু পেমেন্ট ক্যাশ পেমেন্ট, এগুলো লিখে আর বোঝা যায়, এই এন্ট্রিটা লিখে দিলেও কোনো প্রবলেম হয় না। তো পরের যে এন্ট্রিটা আমরা যদি দেখি, এখানে বলেছে এপ্রিলের 1 তারিখ বলেছে অ্যানাউন্স এ 2-for-1 স্টক স্প্লিট আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে অ্যানাউন্স করেছে তারা 2টা শেয়ার, মানে আমি একটু দেখাচ্ছি, খাতা একটুখানি দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমাদের আগের শেয়ার ছিল 60,000, আগে আমরা যে অঙ্কটা দেখছি সেখানে 60,000 শেয়ার ছিল। এখন তারা এই যে এখানে আমরা একটুখানি প্রশ্ন আরেকবার দেখি, বলেছে 2-for-1 স্টক, মানে এখন তারা একটা স্টকের, মানে আগে এই যে 60,000 স্টক ছিল তারা এখন এর ডাবল স্টক, মানে একটার পরে 2টা করে দিছে, ঠিক আছে, মানে তারা ভেঙে 2টা করবে। আচ্ছা, এটার দাম ছিল কত? 20 টাকা করে, এই যে প্রশ্নে এখানে লেখা আছে 20 টাকা করে এটার দাম ছিল। তো আমরা এখানে লিখি এই 2টা দাম ছিল টোটাল 12 লাখ টাকা। এই স্লিপ কথাটা যদি আসে ক্যামেরায় জায়গায়, এই স্লিপ কথাটা যে আসে আমাদের, এই যে 60,000 শেয়ার ছিল, বর্তমানে 20 টাকা করে ছিল, 12 লাখ টাকা, ঠিক আছে। তো 12 লাখ টাকা শেয়ার আমরা এখন 2টা শেয়ার এখন একটা করব, ঠিক আছে, মানে একটা শেয়ারকে 2টা শেয়ার করব, এক কথা যেটা বললাম। এই 60,000 শেয়ারকে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 1,20,000, 1,20,000 শেয়ার হবে। আমরা যদি, মানে এক কথাই এখন একটা শেয়ার প্রতি আমরা 2টা শেয়ার করব, একটা শেয়ার ছিল এখন সেটা হয়ে যাবে 2টা, একটা শেয়ার থেকে 2টা হয়ে যাবে, ঠিক আছে, একটা শেয়ার থেকে এখন 2টা শেয়ার হয়ে যাবে। আর দাম যেটা থাকবে এখন, এই মেন কথা কি, এই জায়গায় যে দামটা থাকবে সেটা কিন্তু সেমই থাকবে, ঠিক আছে, এই দামটা কিন্তু সেমই থাকবে, মানে 12 লাখ তো 12 লাখই থাকবে, দাম কিন্তু বাড়বে না। আমাদের শেয়ার একটা থেকে 2টা করি না কেন আমরা, সেটা আমাদের দাম বাড়বে না। তাহলে এইটা যখন 12 লাখ হয়েছে তাহলে এইটার দাম তাহলে কমে 10 টাকা হয়ে যাবে, কারণ এই 1,20,000 সাথে 10 গুণ করলে হবে 12 লাখ, মানে আমাদের দামটা সেম, এটার দাম কমে যাবে আর এটা বেড়ে যাবে। এটা যদি বাড়ে এটার দাম কমে যাবে, আর এটা যদি বাড়ে এটার দাম কমে যাবে, ঠিক আছে, এরকম কনসেপ্ট, ঠিক আছে। যদি এটা 30 হয় এটা আরও কমে যাবে এরকম, বা এটা যখন 1,20,000 হচ্ছে তার মানে এটা কমে যাবে। এটা কিন্তু এক, হ্যাঁ আমার হাতের লেখাটা একটু অনেক বাজে, তো এটা 10 টাকা, এক কথায় বাংলা লিখলাম 10 টাকা। তো আমার কথা হয়তো বুঝতে পারছো যে এখানে আগে ছিল একটা শেয়ার, সেটা এখন 2টা শেয়ার করবে, ঠিক আছে। 2টা শেয়ার করার কারণে আমাদের যে শেয়ার প্রতি দাম সেটা এখন দাম কমিয়ে এখন 10 টাকা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু এখন আগে ছিল 20 টাকা করে একটা শেয়ার, হ্যাঁ মানে এই 20 টাকায় একটা শেয়ার পাওয়া যেত, আগে একটা শেয়ার পাওয়া যেত, 20 টাকায় একটা শেয়ার পেতাম, ঠিক আছে, 20 টাকায় একটা শেয়ার পেতাম। এখন এই উনি বলছে যে না, এখন 20 টাকা হবে না, 10 টাকা দিলে 2টা শেয়ার দিব, কথা ক্লিয়ার, 10 টাকা দিলে 2টা শেয়ার দিব, মানে ও দামটা কমাইছে আর এর দাম বাড়াইছে, মানে শেয়ারের মূল্য বাড়াইছে, ঠিক আছে, মানে 10 টাকায় 2টা শেয়ার, কথা বুঝতে পারছো, দাম কমায় শেয়ারের দাম কমে গেছে, এক কথায় একটা শেয়ার প্রতি এখন 2টা শেয়ার হয়ে গেছে, মানে শেয়ার সংখ্যা আগে ছিল 60,000, এখন হয়ে যাবে 1,20,000। যেহেতু এটা অ্যানাউন্স করছে এই জন্য এর কোনো জাবেদা হবে না, এখানে কোনো আর্থিক আমাদের কোনো কিছু পরিবর্তন নেই, আমাদের তো 12 লাখ টাকা 12 লাখ টাকায় থাকবে, তাই না। এই যে 12 লাখ যে টাকাটা আছে, এই যে এখানে 12 লাখ টাকা তো চেঞ্জ হওয়ার কোনো দরকার না, মানে আমাদের এখন ছিল, আগে ছিল 60,000, এখন হয়ে যাবে 1,20,000, কথার কথা বলতেছি, এখন হয়ে যাবে 1,20,000 হয়ে যাবে। আর টাকা আগে ছিল 10 টাকা, এখন হয়ে যাবে, আগে ছিল 20 টাকা, এখন হয়ে যাবে 10 টাকা। সো 10 টাকা এখন হয়ে গেলে তাহলে তো কী যে লিখতেছি, 10 টাকা যখন হয়ে যাবে তখন কিন্তু দাম একই থাকবে, যে 10 গুণে 1,20,000 দিলে আমাদের 12 লাখই হবে। সো এখানে আমাদের অর্থের কোনো চেঞ্জ হয় না, এই হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যদি অর্থের কোনো চেঞ্জ না হয় তাহলে সেই ক্ষেত্রে জাবেদা দেওয়া যায় না, ঠিক আছে। তো এখানে কোনো জাবেদা আসবে না, হয়তো এরা এখানে 1 নম্বরে জাবেদা দেয়নি, ঠিক আছে, নো এন্ট্রি, 1 নম্বরে নো এন্ট্রি, মানে ওখানে কোনো জাবেদা নাই। তো আমরা পরের যে এন্ট্রিটা যদি পড়ি, জুলাই 1, এই যে এন্ট্রিটা জুলাই 1 বলেছে ডিক্লেয়ার, এই যে আবার সেম ডিক্লেয়ার করতেছে তারা, হ্যাঁ 10% স্টক ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স, তারা 10% তাকে স্টক হোল্ডারদের কী করবে, ডিভিডেন্ড দিবে, টু অফ রেকর্ডস অন জুলাই 15, জুলাই 15 তারিখে তারা এটা রেকর্ড করবে।
আর 1 জুলাই এটা ডিক্লেয়ার দিছে, আমাদের আমাদের দেখতে হবে যে কবে ডিক্লেয়ার দিচ্ছে আর কবে পেমেন্ট করছে, ঠিক আছে। আর ডিস্ট্রিবিউবল জুলাই 31 অন 31 ইস্যুড দ্য শেয়ার ফর দ্য স্টক ডিভিডেন্ড। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, প্রথম এন্ট্রিটা যদি দেখি এখানে 1 টাকা ক্যাশ ডিভিডেন্ড দিছিল, ক্যাশ ডিভিডেন্ড। আর এখানে একটা জিনিস মাথায় রাখো, এখানে বলেছে 10% স্টক ডিভিডেন্ড দিবে, মানে আমাদের শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে, মানে শেয়ার দিয়ে দিব আমাদের, যে আমরা লাভ লস কিছু দেবো না, আমাদের যা শেয়ার হোল্ডাররা যারা আছে এখানে আমরা বলছি যে না আমরা এখন তোমাদের শেয়ার দিব না, ওই মানে এই নগদ টাকা দিব না, আমাদের কোম্পানিতে শেয়ার আছে, শেয়ার তোমরা কিনে নাও, মানে ওই টাকায় তোমরা শেয়ার নিয়ে নাও, তোমাদের আমরা লাভ মানে ক্যাশ টাকা দিব না, আমরা শেয়ার দিয়ে দেবো, ঠিক আছে, মানে এটা স্টক ডিভিডেন্ড। সো স্টক ডিভিডেন্ডের জাবেদা একটুখানি ভিন্ন আছে। তো আমরা যদি দেখি, তো আমরা জাবেদাটা যাই, এই যে রিটার্ন আর্নিং তো ডেবিট হবে, এটা একদম কনফার্ম, মানে ডিক্লেয়ার দিক বা যাই দিক রিটার্ন আর্নিং ডেবিট হবে, এটা শিওর একদম। তো রিটার্ন আর্নিং ডেবিট এখন 12,000 কোথা থেকে আসলো এটা একটুখানি বোঝাই। তো এই যে আমার খাতার এখানে যতটুকু দেখা যাচ্ছে, এখন আমি কিন্তু এইমাত্র বুঝালাম যে আমাদের শেয়ার এখন 1টা থেকে 2টা হয়ে গেছে, মানে আগে ছিল 1টা, সেটা থেকে 2টা হয়ে গেছে, এই জন্য 2 গুণ হয়ে গেছে, এর সাথে 2 গুণ হয়ে আমাদের 1,20,000 হয়ে গেছে শেয়ার, ঠিক আছে। সো আমাদের এখন শেয়ার সংখ্যা 1,20,000 শেয়ার। আর এর কিন্তু টাকা ফেস ভ্যালু, এক কথা যেটা বলে ফেস ভ্যালু, এই যে ফেস ভ্যালু 10 টাকা কিন্তু, মানে আমাদের যখন টাকা আমরা শেয়ার স্ক্লিপ করি তখন আমাদের টাকা কমে আসে আর এটা বেড়ে যায়, ঠিক আছে, যেহেতু একটা শেয়ার এখন 2টা হয়ে গেছে এই জন্য দামও কমে গেছে, ঠিক আছে, মানে ভাগ হয়ে গেছে এক কথা বুঝে নাও। তো ওকে, তো এখন আমাদের এর থেকে 10% আমরা স্টক কোম্পানি আমাদের যে শেয়ার হোল্ডার আছে তাদের আমরা দিয়ে দেবো 10%। তাহলে এই যে 1,20,000কে আমাদের যদি 10% করি তাহলে কিন্তু 12,000 হয়। এখানে 12,000 শেয়ার আমরা কোম্পানির ভিতরে, মানে কোম্পানি যারা স্টকরা আছে, স্টক হোল্ডার আর কি যাদের বলে, মানে যারা আমাদের থেকে শেয়ার কিনে আছে, হ্যাঁ, তাদের আমরা বিলিয়ে দিব, মানে ডিভিডেন্ড দিব, ঠিক আছে, এই যে ডিভিডেন্ড দিব, ঠিক আছে, ডিভিডেন্ড দিব এই 12,000 শেয়ার, এখানে বলেছে স্টক ডিভিডেন্ড দিবে 10%। এখানে 10% কথা বলার কারণে এই 10% আমরা নিয়ে আসছি, এখানে 10% আমরা স্টক তাদের ভিতরে দিয়ে দেবো, আমরা ক্যাশ টাকা এবার আর দিব না। ওকে, তো এই জন্য আমাদের রিটার্ন আর্নিং এই যে 12,000-এর সাথে 20 গুণ হয়েছে। 20 কোথা থেকে পেলাম, আমাদের মেন যে টাকা ছিল যে মোট টাকা, এই টাকার পরে আমাদের 20,000 এই করছে। কিন্তু এখানে আমার একটু প্রশ্ন আছে, অঙ্কে ভুল হতেই পারে, স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। এখানে 12-র সাথে 10 গুণ করলে বেটার হতো, ঠিক আছে, 12 গুণ 10 করলে 1,20,000 টাকা হতো। এই যে এখানে এখানে এরা মূল টাকাটা নিয়ে আসছে, কিন্তু এখন মূল টাকাটা তো এখন শেয়ারের জন্য না, তাই না, এখন টাকা হলো 10 টাকা করে। তো 12,000 গুণ 10 করার পর এখানে যে টাকাটা হবে সেটা হবে মেন টাকা। তো আমি এটা যদি একটুখানি খাতায় করার ট্রাই করি, বইতে হয়তো ভুল থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। এখন টাকা কিন্তু 10 টাকা হয়ে গেছে, তো এখন 20 টাকা ধরলে অঙ্ক ভুল হয়ে যাবে। তো আমরা অঙ্কটা যদি আমরা প্রথম থেকে যদি একটুখানি লিখি এখানে, হ্যাঁ, সূত্র আমাদের জাবেদাটা আছে, রিটার্ন আর্নিংটা যদি আমি লিখি, রিটার্ন আর্নিং, এটা তো অলওয়েজ টাইম বলছি ডেবিট হবে। আর তাহলে আমাদের ডেবিট যেটা রয়েছে আমাদের, এটা কিন্তু জাবেদা বলতেছে, হ্যাঁ, মানে এটা কত তারিখের, জুলাই 1 তারিখের জাবেদা। আমি একটু ঘিজিমিজি করে লিখছি যে মিশনে, মানে একটু বোঝানোর জন্যই, সো একটুখানি তুমি এটাই ফোকাস করো। তো আমাদের যে এখানে যেটার কথা বলছে, আমাদের 10% ডিভিডেন্ড দেওয়ার কথা বলছে, তাহলে আমাদের মূল এখন বা 1,00,000 এই যে 20,000 শেয়ার, তাহলে সেটা 10% করলে 12,000 হয়। লিখলাম 12,000 শেয়ার, 12,000 শেয়ার, এখন আমাদের টাকা কিন্তু 10 টাকা করে, 10 টাকা করে 12,000 শেয়ার, আমাদের টাকা হলো 10 টাকা। সো এখন 10 টাকা করে যখন করবো তখন আমাদের টাকা আসবে 1,20,000। ভুল হতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে। এবার আমাদের এটা তো গেল ডেবিট, হ্যাঁ, এটা ডেবিট, ঠিক আছে, এখানে লিখে দিলাম ডিআর, ডেবিট। ওকে, এবার যেহেতু আমরা স্টক আমরা এখন ডিভিডেন্ড দিচ্ছি, যদি আমরা ক্যাশ ডিভিডেন্ড দিয়ে দিতাম তাহলে আমরা লিখে দিতাম ডিভিডেন্ড পেয়েবল, ঠিক আছে। সো আমাদের এখানে যেহেতু ক্যাশ দেয়নি, তো এখানে ডিভিডেন্ড পেয়েবল বলে কোনো কিছুই আসবে না। এখানে স্টক ডিভিডেন্ড যেহেতু দেওয়ার কথা বলেছে যে আমরা এখন শেয়ার দিব, কোনো টাকা পয়সা দিব না, আমরা শেয়ার দিয়ে তোমাদের লাভটা ওখান থেকে তোমার শেয়ার বিক্রি করে তোমরা লাভ নিয়ে নাও, এরকম একটা কথা, ঠিক আছে। ধরো কেউ আমার কাছে টাকা পাবে, আমি তাহলে বললাম যে আমার এখন টাকা দেওয়ার ক্ষমতা নেই, তুমি এক কাজ করো, আমার ধরো একটা বাসায় ফ্রিজ আছে, আমি সেটা তোমার দিয়ে দিচ্ছি, তুমি এটা বেঁচে টাকা নিয়ে নেবে, কিছুটা এই কনসেপ্ট। তো যেহেতু শেয়ার দেওয়ার কথা বলেছে, আর যেহেতু আমাদের এই অঙ্কটা টোটাল কমন স্টক, আমাদের যেহেতু শেয়ারটাই ছিল কমন স্টকের, এই যে
আমাদের কমন স্টক নিয়ে আমাদের যেহেতু এখানে কথা হচ্ছে, সো এখানে আমাদের কমন স্টক নিয়ে কথা আসছে, তাহলে আমাদের কমন স্টকটা হয়ে যাবে, এখানে একটা জিনিস লিখতে হবে, সেটা হলো আগে আমরা লিখি, একটু এপাশে সাইড করে যেতে, ওটা ক্রেডিট, ঠিক আছে, কমন স্টক ডিভিডেন্ড, মানে আমাদের যেহেতু কমন স্টকটা এখন ডিভিডেন্ড দিয়ে দেবে, ঠিক আছে, ডিভিডেন্ড, ঠিক আছে। এবার একটা কথা যেটা এখানে লিখলে হয়, না লিখলেও যে কোনো আহামরি প্রবলেম হবে সেটা কোনো, আমি একটুখানি দেখাই, এই যে ডিস্ট্রিবিউটেবল, হ্যাঁ, এটা লিখলেও কোনো প্রবলেম হবে না, না লিখলেও কোনো প্রবলেম হবে না, এটা কোনো মানে লেখার কোনো দরকার নেই। এটা কমন স্টক ডিভিডেন্ড, যেহেতু আমরা কমন স্টক ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি, তো এটা লিখলে এনাফ, ঠিক আছে। তো আমি ওটা লিখলাম না আর, ওকে। কমন স্টক ডিভিডেন্স, যেহেতু আমরা কমন স্টক ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি, আমরা কতটুকু কমন স্টক ডিভিডেন্ড দিচ্ছি, 10%, এই যে 10% আমরা ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে, 10%। তো এখানে আমাদের যে 10 টাকা করে ছিল আমাদের ডিভিডেন্ড দেওয়ার কথা বলেছে, তাহলে এখানেও তো সেম সেই 1,20,000কে যদি আমরা এই 10% করলে 12,000ই তো হয়, যেহেতু এটাও তো সেমই হবে, তাই না। 12,000-এর সাথে 12,000 শেয়ার গুণ হবে টাকা 10 টাকা, এটা হবে ক্রেডিট, তো এটা হবে 1,20,000, ঠিক আছে। তো ডেবিট ক্রেডিট অলওয়েজ সেম হবে। এখন বইতে যে নিয়মটা বলছে, আমি একটু বইটাকে দেখে তারপর আবার খাতাটা দেখাচ্ছি। বইতে যে জিনিসটা করছে আমাদের, এই যে শেয়ার স্ক্লিপ করার পরে, এই যে স্ক্লিপ করার পরে যে 2 for 1, মানে একটা শেয়ার এখন হয়ে গেছে 2টা শেয়ার, সেটা করার পর আমাদের শেয়ারের দাম ছিল 10 টাকা। সো এখানে আমাদের 20 টাকার কোনো কনসেপ্টই নেই, যদি 20 টাকা আনতো তাহলে এখানে 12,000 আসতো না, কারণ তাহলে 60 টাকা করে আমরা ধরতে হতো, ঠিক আছে। 60 টাকা যদি আমরা 10% করতাম তাহলে 6,000 টাকা হতো, 6,000 হলে এখানে 20,000 টাকা ঠিক ছিল, কিন্তু এখানে তো 12,000-এর তো দাম এখন 20 টাকা করে না, তাই না। সো এখানে একটা ভুল আছে, হ্যাঁ, মানে আমরা আমাদের নিয়ম ফলো করব, আমাদের ওটা দেখার দরকার নেই কীভাবে কে করছে, তো আমাদের নিয়ম যেটা আমরা সেটা করবো এখানে। এটা আমার বই থাকলে হয়তো আমি ঠিক করতাম, বাট অন্যর বই, তো এই জন্য আমি এখানে লিখতেছি না, এই জন্য খাতায় দেখালাম। তো আশা করি বুঝতে পারছো, এখানে এই যে যেহেতু আমাদের 10 টাকা সে, তাহলে নিচের এই যে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস পার ভ্যালু, এটার আসার কোনো যুক্তিই নাই, ঠিক আছে, এটা আসবে না, এই যে এই এন্ট্রিটা আসবে না। আমি এটাখানে হাইলাইট করে দিই যাতে একটু বুঝতে অসুবিধা, মানে লোকের বই, তারপরেও ট্রাই করে এখান থেকে এ পর্যন্ত একটু হাইলাইট করে দিলাম, একটু মাঝে মাঝে আর কি, যাতে বুঝতে পারো যে এই এন্ট্রিটা আসবে না। আচ্ছা পুরোই দিই, কী মনে করবে আর, এই এন্ট্রিটা আর আসবে না, ঠিক আছে, এন্ট্রিটা আসবে না। এই যে 1,20,000 আছে, এখানে যে 1,20,000 আছে, এটাও আসবে না, ঠিক আছে, কথা ক্লিয়ার। 1,20,000 এখানেও আসবে না, আমাদের শুধু আসবে কমন স্টক আচ্ছা ঠিকই করি, কী আর হবে, এই যে এখানে 20-এর জায়গায় হয়ে যাবে 10 টাকা, ঠিক আছে। তাহলে এখানে এটা হয়ে যাবে 1,20,000, 1,20,000 টাকা, এটা হবে না। ওই যে 1,20,000, এটা 20, এটা হবে না, হ্যাঁ, এই টাকাটা হবে না, লিখে দিলাম, এই টাকাটা হবে না। তাহলে এই যে এন্ট্রিটাও হবে না, যেহেতু এন্ট্রিটাই ভুল আছে, মানে এটা কাটতেছি না, এটা ভুল আছে, এন্ট্রিটা হবে না। তো শুধু আমাদের 10% এখানে 10 টাকা করে 1,20,000, আর আমাদের কমন স্টক, যেহেতু আমরা কমন স্টক ডিভিডেন্ড দিয়েছি, ঠিক আছে, আমরা ক্যাশ টাকা ডিভিডেন্ড দেইনি, ক্যাশ টাকা দিলে আমরা ডিভিডেন্ড পেয়েবল লিখতাম, তো আমরা ক্যাশ টাকা তো দিইনি, তাই না। তো এই জন্যই, ঠিক আছে, তো এই জন্য কমন স্টক লিখতে হয়েছে। কমন যখন স্টক ডিভিডেন্ড দেবে তখন যাবে যাবে এরকম, রিটার্ন আর্নিং তো সব অলওয়েজ টাইম ডেবিট হবে। আর যেটা অনেক জায়গায় দেখা গেলো এরকমও দেয়, ফার্নিচার ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, ঠিক আছে, বলতেছে যে আমার টাকা নেই, এখন আমার ফার্নিচার আছে, এটা তোমরা বেশি টাকা নিয়ে নেবে, তখন ফার্নিচার কিন্তু ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমাদের স্টক ডিভিডেন্ড দিয়ে দিয়েছে, সেই জন্য স্টকটা ক্রেডিট হয়ে গেছে, আর রিটার্ন আর্নিং অলওয়েজ টাইম ডেবিট হবে, ওকে। টাকা বুঝে একটু বুঝতে হবে, যেহেতু এখানে 10% বলেছে, আমাদের এখন স্ক্রিপ করছে যে 1 তারিখে, 1 তারিখে স্ক্লিপ করেছে, মানে একটা শেয়ার এখন 2টা শেয়ার হয়ে গেছে, এখন আগে ছিল 60,000, এখন হয়ে গেছে 1,20,000, সেটা 10% করলে 12,000 হয়, 12,000 সাথে এখন আগে ছিল 20 টাকা, এখন হয়ে গেছে 10 টাকা, ঠিক আছে। স্ক্লিপ করলে অবশ্যই দাম কমবে, যদি শেয়ারের দাম মূল্য মানে শেয়ার বাড়ে তাহলে দামও কমে যাবে। মেন কথা আমাদের স্ক্লিপ করে যাই করে আমাদের 12 লাখের উপরে কখনোই যাবে না, যে এখানে 3টা যদি হতো, কথার কথা বলতে একটা এখন 3টা হয়ে গেছে, তো আমাদের 12 লাখের উপরে যাইতো না, ঠিক আছে, কথা বুঝতে পারছো মনে হয়, তো গেল। তো পরের এন্ট্রিটা আমাদের যেটা, পরের এন্ট্রিটা যদি যাই, এখানে ওই পরের এন্ট্রি বলতে এখানে যেটা আছে সেটা একটুখানি দেখতে হবে। এই যে জুলাই 31, এই যে জুলাই 31 তারিখে যেটা বলেছে অন ইস্যুড অন দ্য শেয়ার অফ দ্য স্টক ডিভিডেন্ড, মানে তারা যে বলছিল যে আমরা ডিক্রিয়া, মানে এই যদি ক্যাশ দিত, যে বলতে হ্যাঁ ক্যাশ টাকা আমরা দিচ্ছি, তোমরা তুলে নাও, তখন আমরা পেইড করে দিতাম, কিন্তু এখানে তো আমাদের বলেছে শেয়ার দিয়ে দেবো, ডিক্লেয়ার করছে যে আচ্ছা আমরা 10% শেয়ার আমরা ডিভিডেন্ড হিসেবে ইস্যু করে দেবো, ঠিক আছে। তো তো এখন ইস্যু যেহেতু করবে তাহলে আমাদের তো বলে মানে দিতে হবে, তাই না, ইস্যু তো করে দিতে হবে, এক কথায় মনে হয় বোঝা যায়নি, আচ্ছা আরেকবার বোঝানোর ট্রাই করতেছি।
ঠান্ডা মাথায়, সহজভাবে। ধরো আমার কাছে একজন টাকা পাবে, ঠিক আছে, আমার কাছে একজন টাকা পাবে, এখন আমি তারে টাকা দিয়ে দিছি, তাহলে আমার ক্যাশ টাকা চলে গেছে টাকার হিসেবে এখানে। এখন আমার কাছে একজন টাকা পাবে, আমার কাছে টাকা নেই, আমি এখন বলতেছি যে আমার একটা ফোন আছে, তুমি ফোনটা নিয়ে নাও, ফোনটা বেচে তুমি টাকা নিয়ে নাও, ঠিক আছে। তখন তো আমার তাহলে ফোনটাই দেওয়া লাগবে, তাই না? এখন এখানেও সেই কথাই আসছে, এখানে বলেছে যে 10% স্টক ডিভিডেন্ড দিব, আমাদের তোমাদের টাকা দিচ্ছি না, আমরা স্টক ডিভিডেন্ড দিচ্ছি, হ্যাঁ 10%। তো এখন স্টক ডিভিডেন্ডটা তোমরা তোমাদের মতো ভাগ করে নিয়ে নাও। এখন তাহলে তো স্টক ডিভিডেন্ড দিতে গেলে আমাদের তো স্টক ইস্যু করা লাগবে, তাই না? আমাদের অলরেডি রয়েছে 1,20,000 স্টক, তার মধ্যে আরও ইস্যু করতে হবে, তাই না? তাহলে ইস্যু করতে হবে কত? 10%, মানে 12,000 শেয়ার আমাদের তাদের ভিতরে ভাগ করে দিতে হবে। তাহলে এখন পরে জাবেদাটা যেটা হবে, তাহলে এই যে কমন স্টক যে আমাদের ডিস্ট্রিবিউশনটা আমাদের যেটা ছিল, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, তো এটা আমাদের হয়ে যাবে তখন ডেবিট। আমাদের আমাদের কিন্তু ডিভিডেন্ড পেয়াবলে কিন্তু আমরা যখন এটা পেইড করে দিতাম তখন কিন্তু আমাদের ডেবিট হয়ে যেত। এটা কী কী করে বুঝলাম? এই 31 তারিখে এই যে এখানে লেখা আছে দেখো, ডিস্ট্রিবিউটেবল 31 জুলাই, ওই তারিখে এটা ইস্যু করে দিয়েছে, মানে শেয়ারটা যারা বলছিল যে হ্যাঁ আমরা ডিভিডেন্ড দিব ডিক্লেয়ার করেছিল, সেটা 31 থেকে ইস্যু করে দিয়েছে। ইস্যু করার কারণে এই যে এখানে সেটা আসছে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল, এই যে 1,20,000, এখানে কিন্তু 1,20,000 আসছে, ঠিক আছে। তো আর এই যে কমন স্টক ক্রেডিট, ঠিক আছে, যেহেতু কমন স্টক আমরা ইস্যু করে দিচ্ছি, তাহলে ওটা আমাদের চলে গেল, যাওয়ার কারণে এটা আমাদের ক্রেডিট হয়ে গেল। আর আমাদের যে পাওনা, আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ আমরা ডিভিডেন্ড দিব স্টক, সেটা আমাদের এই যে চলে আসলো, সেটা ডেবিট, কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল। ওকে, তো এ পর্যন্ত তো আশা করি বুঝতে পারছো। তারপরে যেটা বলছে 31 ডিসেম্বর 31 বলছে ডিক্লেয়ার টাকা 0.50, মানে হাফ টাকা আর কি, আটা না। তো পার শেয়ার ডিভিডেন্ড টু স্টক হোল্ডার্স টু রেকর্ড অন ডিসেম্বর 15 পেয়েবল জানুয়ারি 5। আমাদের এখন দেখতে হবে যে কবে কী করছে সেটা আমাদের দেখতে হবে, হ্যাঁ, যেহেতু এটা ডিক্লেয়ার করছে। এখন এখানে কিন্তু বলিনি, এরকম একটা পেইড কথা বলিনি, এখানে আবার দেখো বলে দিয়েছে পার শেয়ার, এই যে টাকা কথাটা উল্লেখ করেছে, ঠিক আছে, টাকা। আর এখানে কিন্তু স্টক স্টক কথাটা উল্লেখ ছিল, এখানে স্টক কথাটা উল্লেখ ছিল, ঠিক আছে। সো এখন টাকা দিবে, হাফ টাকা করে দিবে পার শেয়ার, ঠিক আছে, মানে প্রতিটা শেয়ার প্রতি সে হাফ টাকা করে দিবে। এখন আমাদের শেয়ার সংখ্যা কত সেটা একটু বের করতে হবে, একটুখানি দেখাচ্ছি আমি। তো এই যে এখানে কিন্তু কোনো পেইডের কথা বলিনি, তার মানে আমাদের পেইড করা লাগতেছে না। সো আমাদের রিটার্ন আর্নিং, আমি তো বারবারই বলছি যে আমাদের দিকে ক্যাশ টাকা করে, তাহলে আমাদের রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, এটা একদম ফিক্সড 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 ফিক্সড। তো আমাদের আমাদের মোট শেয়ার তাহলে বলেছে যে 5 শেয়ার, তার মানে 5 শেয়ারটা আমাদের বের করতে হবে। আমি একটুখানি দেখাচ্ছি, আমরা স্ক্লিপ করার পর আমাদের 60,000 শেয়ার হয়ে গেছিলো, 60,000 শেয়ার হয়ে গেছিলো 1,20,000 শেয়ার, তাই না? এবার আমরা যে এই এন্ট্রিটা যে আমরা করলাম, এই যে মাত্র জুলাই 1 তারিখে যে এন্ট্রিটা 31 তারিখ পর্যন্ত, যেটা আমরা 31 তারিখে ইস্যু করেছি, আরও বলছিলাম যে 10% আমরা ডিভিডেন্ড দিয়ে দেবো, স্টক দিয়ে দেবো, তাহলে এটাও তো আমরা ইস্যু করে দিছি, তাই না? কমন স্টক আমাদের ক্রেডিট হয়েছিল, এই পাশে কমন স্টক ক্রেডিট করছিলাম, এটা কিন্তু এরকম, ঠিক আছে। এখানে একটুখানি লিখে দিই, রেড কালিটা কই, এই যে কমন স্টক আমাদের এরকম হবে এখানে, ঠিক আছে, 12,000 শেয়ার গুণ হবে 10 টাকা, টাকা 10, তার মানে 12,000 শেয়ার আমরা 10 টাকা করে বিক্রি করেছি, হ্যাঁ, মানে একটু লেখা একটু অন্যরকম হতে পারে, তো আমি সেটা একটু বোঝানোর ট্রাই করছি। তার মানে 12,000 শেয়ার কিন্তু আমরা আবার এক্সট্রাভাবে আমরা কী করছি, ইস্যু করছি, সেটা কী কারণে? ডিভিডেন্ড দেওয়ার কারণে। তাহলে আমাদের 12,000 এর সাথে যোগ হবে, তাই না? তাহলে আমাদের শেয়ার সংখ্যা এখন দাঁড়াচ্ছে, এটা করলে 3,32,000, ওই 1,32,000 শেয়ার দাঁড়াচ্ছে আমাদের এখন, কারণ এই 12,000 শেয়ার আমরা ডিভিডেন্ড হিসেবে পেইন্ট করেছি, ঠিক আছে, মানে ডিভিডেন্ড হিসেবে ইস্যু করেছি, ডিভিডেন্ড ইস্যু করেছি, ঠিক আছে, ডিভিডেন্ড ইস্যু করেছি এই 12,000 শেয়ার। এই জন্য আমাদের আগে ছিল 1,20,000, সেখান থেকে আমাদের এখন 1,32,000 হয়ে গেছে। ওকে, এখন এই পার বলেছে, এখন এই পার বলতে কি, এখন এই যে তাহলে 32-এর পরে আমাদের এই এর সাথে গুণ করে দিতে হবে হাফ টাকা, মানে 5 টাকা, 0.5 টাকা, হ্যাঁ শূন্য হবে না, 0.5, তাহলে হাফ টাকা গুণ করে দিলে যেটা হবে সেটা আমাদের এখন শেয়ারের টাকা হয়ে যাবে, হ্যাঁ, মানে এর 1,32-এ দেখলে মানে 66,000, 66,000 টাকা আমাদের এখন শেয়ার টাকা দিতে হবে, ক্যাশ টাকা দিয়ে দিতে হবে আর কি, হ্যাঁ। তো আমি তোমার বলছিলাম যে ডিভিডেন্ড যদি আমরা ডিক্লেয়ার করি, পেইড যতক্ষণ করবো না, পেইড করলে যাবে এরকম ডিভিডেন্ড পেয়েবল ক্যাশ টাকার হিসেবে, ঠিক আছে। ক্যাশ টাকা যদি আমরা পেইড করে দিই, তাহলে ডিভিডেন্ড পেয়েবলটা তখন ডেবিট, আগে ক্রেডিট থেকে ডেবিট হয়ে যাবে, আর ক্যাশ টাকা চলে যাওয়ার কারণে ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে। আর রিটার্ন আর্নিং এটা অলওয়েজ টাইম আমাদের ডেবিট, তার ডেবিটই থাকবে, আর এই ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, তার ক্রেডিটই থাকবে যখন আমরা ক্যাশ টাকা ডিভিডেন্ড দেবো। আর এটা আমি দেখাইছি, এটা হলো রিটার্ন আর্নিং তো অলওয়েজ টাইম ডেবিট হচ্ছে, আর যদি ক্যাশের মানে ক্যাশের পরিবর্তে যদি স্টক, তখন আমরা যদি ডিভিডেন্ড দিই তখনই যাবে যেটা হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন আমাদের 31 নম্বর যে জাবেদা, সেটা আমরা একটুখানি দেখি।
এই যে এখানে যে 1,32,000 যে টাকাটা আমি দেখালাম এতক্ষণ যোগ করে, যে 1,20,000-এর সাথে আবার 12,000 টাকা আমরা যে ডিভিডেন্ড পেয়েবলের কারণে যে কমন স্টক ইস্যু করেছি, সেই কারণে আমাদের 12,000 টাকা যোগ হয়ে টোটাল 1,20,000-এর সাথে 12,000 যোগ করে 1,32,000 আমাদের শেয়ার হয়েছে। তার থেকে আমাদের হাফ টাকা করে আমাদের মানে 0.50 টাকা পয়সা, 0.50 পয়সা হয় ওটা, 0.50 পয়সা আমাদের কি ডিভিডেন্ড দিতে হবে পার শেয়ার। তো এখানে 66,000 টাকা আমাদের ডিভিডেন্ড দিয়ে দিচ্ছি। তাহলে রিটার্ন আর্নিং ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট, এটা কিন্তু ফিক্স যাবে দাম মনে করছি। যখনই ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এটা, এখন যদি পরের এন্ট্রিতে যদি বলতো, পরের লাইনে যদি বলতে 31 তারিখে আবার যদি বলতে হয় ওই দিনে ক্লিয়ার করে দিছে, পেইড করে দিছে, হ্যাঁ পেইড, তাহলে কিন্তু পেইডে যাবে তা হতো, তখন কিন্তু এই ডিভিডেন্ড পেয়েবলটা ক্রেডিট হয়ে, এই ক্রেডিট ছিল এখন হয়ে যাবে ডেবিট, আর ক্যাশ হয়ে যাবে ক্রেডিট, মানে ক্যাশ টাকা চলে যাচ্ছে। এখন কিন্তু ক্যাশ টাকা আমরা দেইনি, এটা মানে কিন্তু ক্যাশ টাকা দেইনি, আমাদের দিতে হবে আর কি, ঠিক আছে। এই জন্য ডিভিডেন্ড পেয়েবল তখন হয়ে যেত কি ডেবিট, আর ক্যাশ ক্রেডিট হয়ে যেত, তো এটা আমাদের বলিনি আর কি ওই এন্ট্রিতে। তো পরের এন্ট্রিটা একটুখানি দেখি। 31 তারিখে দুইটা এন্ট্রি রয়েছে টোটাল, হ্যাঁ। আরেকটা বলেছে ডিটারমাইন দ্যাট দ্য নেট ইনকাম ফর দ্য ইয়ার ওয়াজ 3,50,000। আমাদের এটা ইনকাম ছিল 3,50,000 টাকা এই বছরে। তাহলে ইনকামের একটা মানে এটা বছর শেষ, তাহলে আমাদের সূত্র যেটা আছে সেটা মানে সূত্র বলতে জাবেদা যেটা আছে এটা একদম ফিক্স জাবেদা, ইনকাম সামারি ডেবিট, রিটার্ন আর্নিং ক্রেডিট, মানে এটা আমাদের জাবেদা এন্ড মানে ক্লোজ করতেছে আর কি, ঠিক আছে। আর রিটার্ন আর্নিং কিন্তু অলওয়েজ টাইম ডেবিট মানে ক্রেডিটই হয়, হ্যাঁ, মানে যদি না কমে, আর যদি বাড়ে, যদি প্লাস হয় তাহলে ক্রেডিট হয়, আর যদি কমে যায়, ঠিক আছে, মানে ধরো কমে যাচ্ছে তখন ডেবিট হয়, হ্যাঁ, মাইনাস হলে ডিআর হয়, আর যোগ হলে ক্রেডিট হয়। তো এখন বলতেছে যে বছর শেষে আমাদের 3,50,000 টাকা লাভ ছিল, তাহলে ইনকাম সামারি মানে আমাদের ইনকাম যেটা হয়েছে, ইনকাম সামারি হচ্ছে 3,50,000 ডেবিট, আর রিটার্ন আর্নিং ক্রেডিট সেটা হলো 3,50,000। এটা বলাই ছিল 3,50,000 টাকা, 3,50,000 টাকা কোথা থেকে আসে কীভাবে সেটা অত করতে হবে না, এটা বলা হয়েছিল। ওকে, তো আমরা একটা একটা করে এন্ট্রি পড়লাম, আর একটা করে জাবেদা ক্লিয়ার করলাম। আশা করি বুঝতে পারছো, বুঝতে না পারলে তো আমার কাছে অবশ্যই কোশ্চেন করতে হবে। আমি তোমার কোশ্চেনের অপেক্ষায় থাকি, যে কোনো অঙ্কে যদি প্রবলেম থাকে সেটা আমি আবার বোঝানোর চেষ্টা, আমার হইতে খুব ভালোই লাগে, ঠিক আছে। তো যেটা দেখতেছি রিকোয়ারমেন্ট আমরা যাইনি, রিকোয়ারমেন্টে যদি যাই বলেছে জার্নাল দ্য ট্রানজাকশন অ্যান্ড দ্য ক্লোজিং এন্ট্রি ফর দ্য নিট ইনকাম। এই যে আমাদের যে ক্লোজিং এন্ট্রিটা বলেছে যে নিট ইনকামের যে ক্লোজিং এন্ট্রি, এই যে এখানে এটার কারণে আমাদের ইনকাম সামারি ডেবিট আর রিটার্ন আর্নিং ক্রেডিট করছিলাম, ঠিক আছে, মানে আমরা ক্লোজ করে দিলাম ওটা, ঠিক আছে। যে কোনো কিছু ক্লোজ করতে গেলে শুরুতে ইনকাম সামারি ডেবিট লিখতে হয়, আর তারপরে যে এন্ট্রিটা ক্লোজ করতে বলবে সেটা আমাদের ক্রেডিট করতে হয়। তো ইনকাম সামারি ডেবিট আর রিটার্ন আর্নিং ক্রেডিট, ওকে। তো তারপর বলেছে প্রিপেয়ার দ্য স্টক হোল্ডার্স ইকুইটি সেকশন অফ দ্য অ্যাট ডিসেম্বর 31, মানে আমাদের এই যে এরকম একটা স্টক আবার এখন করে, মানে এই যে এরকম একটা ঘরের মতো ঘর আমাদের এখন করে দিই, এখন কতটুকু বাড়লে কতটুকু কমলে এই বছর শেষে আমাদের করতে হবে, যে 17 সাল শেষে আমাদের এটা করে দিতে হবে, এটা আমাদের পার্শিয়াল একটা ব্যালেন্স শিট করতে বলেছে, ঠিক আছে। তো এই অঙ্কর মতো একটা অঙ্ক একদম 100% কমন আসবে বলে দিচ্ছি, একদম গ্যারান্টি। তো আমরা এতে চলে যাই ব্যালেন্স শিটে। তো ব্যালেন্স শিট করার জন্য তো অবশ্যই অ্যাকাউন্ট টাইটেল আর টাকা টাকা দুইটা ঘর করতে হবে। এটা হলো আমাদের নাম ছিল শিয়াব কর্পোরেশন, ব্যালেন্স শিট পার্শিয়াল। পার্শিয়াল বলতে আমাদের শুধু ওই স্টকের টুকুই করতেছি, হ্যাঁ, মানে আমরা যদি বলতো যে অ্যাকাউন্ট পেয়েবল টুকুই শুধু ব্যালেন্স শিট করো, তো এটার বলে পার্শিয়াল মানে খণ্ড, ঠিক আছে। তো ঠিক আছে, তো এটা একটু লিখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। প্রথমে লিখতে হবে স্টক হোল্ডার ইকুইটি, তারপরে লিখতে হবে পেইড ইন ক্যাপিটাল, এই দুটো লিখতে হবে, একটু মনে রাখতে হবে। তারপরে ক্যাপিটাল স্টক, মানে এই তিনটা জিনিস, এই যে তিনটা জিনিস মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। তারপর কমন স্টক, আমাদের কিন্তু কমন স্টক টোটাল আমরা একটু আগে হিসাব করছিলাম, আমরা এখানে কমন স্টক কিন্তু আমাদের এই যে 1,32,000 রয়েছে, আর এর টাকা হলো 10 টাকা করে। তো আমাদের টোটাল এখন কত হয়ে যাচ্ছে, একটা শূন্য বাড়বে, তাহলে 13,20,000, 13,20,000 টাকার এখন স্টক আমাদের হয়ে যাচ্ছে নতুন বছরে এসে। তাই যে 10 টাকা করে পার আমাদের লিখে দিতে হবে, জাস্ট তুমি যদি, আমার অত ওইভাবে অত বেশি লেখার দরকার নেই, হ্যাঁ, আমি ওইভাবে লিখে মানে কমন স্টক ওপরে যে তিনটা আমি দেখালাম ওই তিনটা লিখে, ওই যে স্টক হোল্ডার, এই জায়গায় অঙ্কের একটা ভুল আছে, ঠিক আছে, স্টক হোল্ডার্স ইকুইটি, এগুলোর কোনো কাজ নেই, জাস্ট লিখতে হবে এরকম, হ্যাঁ, মানে ঘর কেটে, এটা ঘর উপরে রয়েছে, ঘর কেটে নিচে না পরপর লিখতে হবে, এটা একদম ফিক্সড। এটা কেন লিখতে হবে আমি নিজেও জানি না, লিখতে হবে তাই লিখতে হবে। আর ক্যাপিটাল স্টক, আমার কাছে কথা হলো অঙ্ক হোক বা না হোক, এই স্ট্রাকচারটা ফলো করে অঙ্ক করলে 100% আমি পাস করবো। তারপরে কমন স্টক এখানে লিখে দিলাম কমন স্টক। কমন স্টক আমাদের বইতে কীভাবে করেছে দেখার দরকার নেই, আমাদের তাহলে এখন রয়েছে 1,32,000 শেয়ার, গুণ হবে আমাদের টাকা এখন কত করে, 10 টাকা করে, তাহলে আমাদের টাকা এখন কত হচ্ছে 1,32,000,
সরি 13,20,000, 13,20,000 টাকা আমাদের এখন হচ্ছে, এটা নতুন, ঠিক আছে। ওকে, তো এই যে কমন স্টকের পরে আমাদের মেন কথা কি, এখানে আমাদের যে 3টা আইটেম আছে না, এইখানে যে তিনটা আইটেম আছে, এই 3টা আইটেম এখানে আসবে। তাহলে আমাদের পেইড ইন ক্যাপিটাল এখন আগে ছিল 2 লাখ, এখন কি আমাদের দেখতে হবে যে কোনো আইটেম বাড়ছে কিনা জাবেদা থেকে। তো জাবেদা আমি বলছিলাম যে এই অঙ্কটা কিন্তু ভুল আছে, 1,20,000 এখানে আসবে না। তো এরা এখানে ওই যে 1,20,000 টাকা আসার কারণে এরা যোগ করেছে। সো আমাদের এটা যোগ, ওটা যখন আমি বলছি ভুল আছে, তো এটা করার দরকার নেই। হ্যাঁ, আমরা একবার পেইড ইন ক্যাপিটাল এটা লিখে দিব পরপরই, ঠিক আছে। তো আমরা আমরা 1 লাখ, ওই 2 লাখই দিব, আমরা আর অন্য কিছু যোগ করবো না। হ্যাঁ, পেইড আপ ক্যাপিটাল in excess of par, আমরা এখানে 2 লাখই লিখে দেবো, ঠিক আছে। এই যে এখানে যেটা আসছে পেইড আপ ক্যাপিটাল ইন এক্সেস অফ পার, আমাদের আগেও ছিল 2 লাখ, এখনও 2 লাখ লিখে দিলাম, ঠিক আছে। আমাদের কোনো টাকা বাড়েও নি কমেও নি। ওকে, মানে ওই যে এরা যেটা করছে ওটা ভুল আছে, ওটা আমাদের করার দরকার নেই, এটা ফলো করো। এবার এরপর আসবে আমাদের, যেহেতু এখানে 2টা আইটেম লেখা হয়ে গেছে, আর রয়েছে রিটার্ন আর্নিং, এটা লিখতে হবে রিটার্ন আর্নিং, ঠিক আছে। এখানে লিখতেছি জায়গার সংখ্যাটা কি, রিটার্ন আর্নিং। এখন রিটার্ন আর্নিং আমাদের আগে ছিল অঙ্কে, এই যে একদম শেষে ছিল 6 লাখ, এখন এই 6 লাখ টাকা লিখে 6 লাখ, এখন এই যে 6 লাখ লিখছে, এখন এই জায়গা থেকে আমাদের যেগুলো ডেবিট আছে, যেখানে যেখানে যত টাকা ডেবিট আছে সেগুলো মাইনাস করে দিতে হবে। তাহলে এই প্রথমে ছিল 6,000 টাকা, ওই 60,000 টাকা ডেবিট, তাহলে ওইটা আমি এখানে মাইনাস করলাম, মাইনাস 60,000। পরে যে দেখতে হবে যে ডেবিট আর আছে কিনা। তারপরের দিনে ডেবিডেন্ডেরটা আছে, সেটা হলো হলো এটা তো, এটা আসার কারণ নেই, এটা কী জন্য আসবে না বলবো, রিটার্ন আর্নিং, এটা তো আমরা স্টক দিয়েছিলাম তাই না। তো এই কারণে এটা আমাদের আসার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা আমরা আনবো। হ্যাঁ, সরি আমার ভুল হয়েছে, যেখানে আমাদের অত দেখার দরকার নেই, যেখানে যেখানে ডেবিট আছে সেটা সেটা আসবে। এটাও তো ডেবিট, তাহলে এটা 1,20,000 হবে, ঠিক আছে। তাহলে মাইনাস 1,20,000, ডেবিটগুলো মাইনাস হয়ে যাবে, মানে ওই টাকাগুলো আমাদের দিয়ে দিতে হচ্ছে, ঠিক আছে। শুধু ক্রেডিটটা হবে যোগ, তো এখানে দেখতে হবে যে আর ডেবিট আছে কোথায়, তো এখানে আর ডেবিট নেই, এই পাশে 1 খণ্ড আছে, আচ্ছা এখানে ডেবিট আছে 66,000, তার মানে এটা মাইনাস হয়ে যাবে। এই যে 1,20,000-এর পরে এখানে লিখলাম মাইনাসটা, ঠিক আছে। আর শুধু ক্রেডিট রয়েছে আমাদের একটা জায়গায়, সেটা হলো এই জায়গা 3,50,000, তাহলে এটা যোগ হয়ে যাবে, ডেবিটগুলো মাইনাস হয়ে যাবে। এই যে টোটাল যোগ দিয়ে দিলাম, তাহলে এই যে এটা থেকে 60,000 বিয়োগ 1,20,000 বিয়োগ 66,000 বিয়োগ 3,50,000 দিয়ে যেটা হবে, এই বইয়ের নিয়মটা আমরা দেখবো না। হ্যাঁ, বইয়ের নিয়মটা দেখলে অসুবিধা আছে একটু, এটা একটু আমি করতেছি। এটা করলে আমাদের টাকা আসছে, এটা মানে এগুলো মাইনাস করে শুধু এটা যোগ করে আমাদের টাকা আসছে 7,04,000। তাহলে এই 3টা যোগ করে আমাদের এখানে যেটা আসবে সেটা আমাদের পার্শিয়াল ব্যালেন্স শিট হয়ে যাবে। হ্যাঁ, এই 3টা যোগ করে এখানে ডাবল দাগ দিয়ে ক্লোজ করে দিতে হবে। তো এখানে শুধু আমি একটুখানি বলি, এই জায়গার এই যে 2 লাখ 1,20,000, এই 2,40,000 এখানে 1,20,000 হবে, আর এখানে 1,20,000 আমাদের হবে না, ঠিক আছে। তো পরে যে এটা আমাদের এখানে এটা মিলে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো অঙ্কটা, অঙ্কটা একটু একটু ক্রিটিক্যাল আছে, এই ধরনের অঙ্ক বেশিরভাগ মানে সব জায়গায় এই ধরনের অঙ্ক। তো আশা করি অঙ্কটা বুঝতে পারবা, যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে জানাতে হবে। একটু সহজ ভাষায় ট্রাই করলাম, কিন্তু অঙ্কটা আসলে একটু ক্রিটিক্যাল, কমন স্টকের অঙ্কগুলো। তো অঙ্কগুলো দেখো, আর যদি এখান থেকে একটু বুঝতে অসুবিধা আমি আরেকবার বোঝাচ্ছি। সেটা হলো এই যে আমাদের পার্শিয়াল যে ব্যালেন্স শিট, এইখানে আমাদের যে তিনটা থাকবে সেই 3টাই আমাদের এখানে আনতে হবে। তো যেহেতু আমাদের কমন স্টক আগে থেকে এখন 1,32,000 হয়ে গেছে, এই জন্য আমাদের এখানে আমাদের দাম চলে এসে 13,20,000। আর অ্যাডিশনাল যেটা বলেছে, অ্যাডিশনাল পেইড ইন ক্যাপিটাল, মানে আমাদের কিছু বাড়লো কি আর না বাড়লো কি, অ্যাডিশনাল লিখতে হবে। তো আমাদের 2 লাখই রয়েছে, আমরা এখানে আমাদের অঙ্কের ভুলের কারণে এখানে এই টাকাটা অ্যাড করবো না, 2 লাখই লিখে দেবো এখানে, ঠিক আছে। তারপরে টোটাল ইন পেইড ইন ক্যাপিটাল ওটা লেখার দরকার নেই। তারপরে রিটার্ন আর্নিং আমাদের এই যে যেগুলো ডেবিট ছিল সেগুলো আমার মাইনাস করার পরে এই জায়গায় 2,40,000 এখানে 1,20,000 হবে, যেখানে যেখানে ছিল সেটা মাইনাস করে, আর যেটা প্লাস ক্রেডিট থাকবে সেটা শুধু প্লাস হবে করে, আমাদের যে টাকাটা হবে সেখানে লিখে সেটা যোগ করে এখানে ক্লোজ করে দিতে হবে 2 দাগ দিয়ে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো আজ ছিল এই পর্যন্ত, কি বেশি বেশি প্র্যাকটিস করো, এই ধরনের একটা অঙ্ক আমি দেখাই দিচ্ছি, যেটা করতে পারলে খুবই ভালো হবে।
সেটা হলো এই যে 16 নম্বর। 16 নম্বর একদম হুবহু সেম অঙ্ক। এটা করলে খুবই ভালো হবে অঙ্কটা, তাহলে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ।